ভয়েস স্টুডিও, গল্পে হারিয়ে যান প্রতিনিয়ত। কিছু বলতে গিয়েও ইহাম দম নিল, নিঃশ্বাস ছাড়ল শব্দ তুলে। মনস্তাত্ত্বিক বিষয়গুলো আজকাল তাকে আরও রকচটা খিটখিটে বানিয়ে দিচ্ছে, যেটা একদম সমীচীন নয়। সবটা বুঝেও যেন লাগামহীন চলছে তা। অতপর শান্ত স্বরেই বলল, ভয় পাও না আমায়? ওই শীতল স্থবির কণ্ঠ শিউরে তুলল মায়রাকে। চোখের পাতাগুলিও বুঝে কেঁপে উঠল। ঢোক গিলে সাহস সঞ্চয় করেই কেবল উত্তর দিল, ভয় পেতে যাব কোন দুঃখে? বাঘ বা ভাল্লুক তো নয় যে খেয়ে ফেলবেন। প্রশ্ন যদি ওঠে তোমাকে খাওয়ার, তবে আমি বাঘ বা ভাল্লুকের চেয়ে ভয়ঙ্কর আর হিংস্র। তখন সামনে নিতে পারবে তো মাথা মোটা? পুরো তাজ্জব বনে গিয়েছে মায়রা। থমকে গিয়েছে তার বাকশক্তি। কানের পাশ দিয়ে যেন বোতলার ভো ভো শব্দ আসছে। চারপাশ সব স্থির নিস্তেজ নিষ্প্রাণ। শুধু বুকের গহীন থেকে দিক দিক শব্দ আসছে কেবল। কি বলল এই লোকটা? এসব কোন ধরনের রিপিট এসব কোন ধরনের বেহিয়াগিরি কথা? নির্লজ্জ ছি মার্কা কথা বলতে লোকটার কি বাদলো না একটুও? কান দিয়ে যেন তার ধোয়া বের হচ্ছে। চোখগুলিও রসগোল্লা হয়ে গিয়েছে। ওপাশ থেকে হিম শীতল গলা আসলো, আই কভ ইট। কথা বলা বন্ধ হয়ে গেছে নাকি? মায়েরা কোনো জবাব দিতে পারল না। গলা দিয়ে তার রা বের হচ্ছে না। ভিতরে এত বিক্ষোভ শুরু হয়েছে কেন? ওইসব কথায় লোকটা বেহেয়াপূর্ণ কিভাবে হয়? এ তো বেহায়া আমাকে কথা বলছেন। কোন অশুভ পুরুষ? অসভ্যতা কাকে বলে তুমি জানো মায়েরা? মানুষটার অমন শান্ত শীতল অপ্রত্যাশিত কথা কেমন অস্থির করে তুলছে তাকে। পরপর চোখের পাতা ঝাপটালো, আবার নাম্বার চেক দিয়ে নিল সে। এটা ওই কঠিন পাষাণ মানুষটাই তো। এভাবে কথা বলছে কেন তবে? কি বলছেন আপনি? আই আস্কড ইউ হোয়াট ইজ অসভ্যতা? মায়েরা অনুভব করছে তার গলা শুকিয়ে আসছে। ভিতরটা আরো বেশি অস্থির লাগছে। গলা দিয়ে কথা আটকে আসলো। পৃথিবীর কোনো শুদ্ধ পুরুষই বউয়ের কাছে সভ্য হতে পারে না। এটা আদিম যুগ থেকে পৃথিবীর অন্ত পর্যন্তই হয়ে আসবে। মাই ডিয়ার মাথা মোটা ওয়াইফ। আপনি? মানুষের পরিবর্তন এত ভয়ঙ্কর হয়? এখন তো মনে হচ্ছে আগের রুক্ষ শুষ্ক পুরুষটাই ভালো ছিল। এই স্বভাব ছাড়া বেহেয়া মানুষটাকে ঠিক হজম করতে পারছে না সে। শুকনো ঢোক গিল মায়রা। কি বলবে তাই খোঁজার চেষ্টা করলো। এই বেহায়া মার্কা কথা কি ঠিক করে বলছেন আপনি? এই লজ্জা লাগছে না আপনার? ওমা, লজ্জা নারীর ভূষণ। ওটা ছেলেদের আশেপাশেও থাকে না। আর যদি হয় স্বামী, তবে তার ছিটে ফুটো 100 মাইলের ধারে কাছেও পাবে না। এই আপনি অন্য কারোর নাম্বার মনে করে আমায় কল দিয়েছিলেন তাই তো? নয়তো আপনার মতো রসকসীন মানুষ এমন বেহায়াপূর্ণ কথা কিভাবে বলে? মোটেও নয়। ছাড় দিতে দিতে স্বামীকে তুমি কুস্বামী বানিয়ে ফেলেছ। না জেনে কি ভাবো আমায়? এবার আর ছাড়া চায় না। খপ করে বিড়ালের বাচ্চার মতো ঘাড়ে ধরবো আর বিড়াল মারবো, বুঝলে? মায়েরা হতভাগের মতো তাকিয়ে রইল। বুঝলো না ইহাম কোনো নেশা টেশা করছে কিনা। আজ কথার ধাত এমন কেন? কি বলবে, কি প্রশ্ন করবে তার হুদিশ পেল না বোকা মেয়েটা। কেবল স্তব্ধ কিং কর্তব্য বিমূঢ়ের মতো দাঁড়িয়ে রইল। ওপাশ থেকে শল্য আওয়াজ ভাসল, কোথায় গিয়েছ? মেয়েটা মনে হয় আপন মনে কিছু ভাবছে, তাই কথাটা শুনলেও সঙ্গে সঙ্গে জবাব দিতে পারল না। সন্দিগ্ধ চিন্তায় দোদুল্যমান তার হৃদয়। ননসেন্স। তোমায় জিজ্ঞেস করলাম কোথায় গিয়েছ। আপনি কেন বলতে যাব আমি? আমার এত প্রশ্ন করবেন না আপনি। এখন থেকে বলতে হবে। কে হন? এত কৈফিয়ত দেওয়ার মতো কেউ নন তো আপনি। বুঝলাম। এবার ঘাওড়া মাছকে ছাই দিয়ে বেশ শক্ত করেই ধরতে হবে। তার বিনাশ হবে আমার হাতেই। দেখুন, আপনার বেফাস কথা আমার ভালো লাগছে না। ফোন রাখুন, অশুভ পুরুষ। আমায় একটু সময় দাও মায়েরা। অসভ্যতা কি সেটা তোমায় অস্থি মজ্জে হাতে কলমে শিখিয়ে দেবো আমি। শুধু একটু ছুটির অপেক্ষা। মায়েরা আর সইতে পারল না, গট করে কল কাটল। কি সাংঘাতিক ব্যাপার! পরিবর্তন ভয়ঙ্কর কেন? এই যে এখন তার বুক দুরু দুরু করছে, নিঃশ্বাস আটকে আসছে। ওই চাপা কষ্টের চেয়ে আরও দ্বিগুণ বেশি তার পীড়া হচ্ছে বুকের ভিতর। সকাল সকাল মায়েরার ফুপু ভাতিজির জন্যে গরম গরম খিচুড়ি, বেগুন ভাজি আর কষা খাসির গোস্ত রান্না করেছে।
বেলা তখন 11টার উপরে। মায়েরা ওয়াশরুম থেকে আসার সাথে সাথে তার ফুপি আনতারা বেগম হাত টেনে ধরেন তার, বিছানায় বসিয়ে বলেন, আমার আম্মা আগে এইটুকু খাইয়া নে, বল ফুপির রান্না কেমন হয়েছে। ফুপি, চাওয়ালটা তো রাখতে দাও। ওটা আমার কাছে দে, আমি মেলে দিব। তুই আগে খেতে বস, দেখ তোর পছন্দের খাবার। মায়েরা খুশিতে গদগদ। বিছানার উপরেই মিথিলা আর সে খেতে বসেছে। মায়েরার খাওয়ার তৃপ্তি ভাব দেখে তিনি আহ্লাদি গলায় বললেন, আমার জলপাইয়ের আচার আর বোম্বাই মরিচের আচার আছে, আনবো। মায়েরার ইঙ্গিত পেয়ে তিনি দ্রুত বড় বড় কাছের 2 বোয়াম এনে রাখলেন মেয়েদের সামনে। অতএব মায়েরার গা বোলাতে বোলাতে বললেন, আমারে তোর পছন্দের ইলিশ মাছ রান্না করছি, তুই খা। আমি রান্নাঘরে গেলাম, কিছু লাগলে মিথিলাকে বলবি। তুমি যাও তো আম্মা রান্নাঘরে, আমরা ছোট না যে তো আমাদের হাতে তুলে দিতে হবে, তুমি চিন্তা করো না, যাও। খাওয়ার ফাঁকে মায়েরা ধীর কণ্ঠে সব বলে দিল মিথিলাকে। সব শুনে সে কড়া গলাতেই জবাব দিল, এই বোকা মেয়ে, আমি তোকে এত বাড়াবাড়ি করতে বলেছিলাম, তোকে এত তাড়াতাড়ি বলে যেতে বারণ করেছিলাম, কিন্তু জোরটাও তো খাটাতে বলেছিলাম, সেটা তো করিসনি। তোর কথাতে কিন্তু মনে হচ্ছে একটুও বেশি করে ফেলেছিস। শুধু মুখ ফিরিয়ে নিলেই হয় না, কখনো কখনো একটু নরম হলেও পুরুষ মানুষ বরফের মতো গলে যায়। তুই তো ওনার সাথে যেচে কখনো ভালো করে কথাও বলিসনি, সব সময় ঘাটতারামি আর একটু বেয়াদবও করেছিস। তবে এত ছোট তো তুই নস যে আমার অক্ষরে অক্ষরে কথা মানবি, নিজের একটু বিবেক মাথা না খাটিয়ে। তুমিই তো বলেছো তাদের ছেড়ে দেওয়ার কথা, বলে একদম কাবু হয়ে যায়, কিছুদিন পাত্তা না দিলেই ঠিক হয়ে যাবে। মিথিলা কপাল চাপড়ে বলল, হায় আল্লাহ, তোকে ছেড়ে দেওয়ার কথা বলতে বললাম কখন? ওই যে বলেছিলে রিফাত ভাইয়াকে ব্রেকআপের কথা বললেই উনি সব কিছু কাবু হয়ে যান। তার মানে তুই সেই কথাগুলি নিজের মনে গেঁথে নিয়েছিস? ওরে গুখা মাইয়া, রিপাত আর ইহাম কি এক? ও আমার বয়ফ্রেন্ড আর ইহাম ভাই তোর হাজবেন্ড। রিপাতকে চাইলে আমি ছেড়ে দিতে পারবো, কিন্তু তুই পারবি? সব এত সহজ? আমি তোকে এভাবে বলেছি বা ছাড়বার কথাই কি বলেছিলাম? আমি তোকে বলেছিলাম কিছুদিন একটু কথা না শুনতে, পাত্তা না দিতে, তাই বলে এতদিন আর এত কিছু? মায়েরা কেঁদে ফেলল, নাক টেনে বলল, তো আমি কি এত কিছু জানি? এর আগে আমি কোনো রিলেশনে গিয়েছি? তুমি যে বলেছো তাই তো মেনে ওনার সাথে এমন করেছে, সেটাও কিন্তু নয় আপু। উনি আমার সাথে এমন ভালো ব্যবহারই করেনি যে আমি গলে যাব। ও তো গবেট বাদব মাথা মোটা, যা তা ইচ্ছা বলেছে। তখন রাগ কার না হয়? উনি কি একটু ভালোভাবে কথা বলতে পারেন না? দেখ মায়েরা, সব পুরুষ এক হয় না, সবার মেন্টালিটি এক নয়। তুই তোর মেন্টালিটি নিয়ে থাকিস আর উনি ওনারটা। এই কারণেই হয়তো তোদের সম্পর্ক এক জায়গায় থেমে আসে। সম্পর্ক ঠিক রাখতে অনেক সময় অনেক পদক্ষেপ নিতে হয়, কিন্তু তা বলে এই নয় যে সেই একই রেশ ধরে দিনের পর দিন চলতে হবে। এবার অন্তত সম্পর্কটা একটু উন্নতি কর। এখন তো মনে হচ্ছে সেদিন আমি ওই কথাগুলি না বললেই ভালো করতাম। আমার ওই কথাগুলিই মনে হয় তোরে আরও বেশি খেপিয়ে দিয়েছে। তুমি বারবার একই কথা বলছো আপু। আমি একা কিভাবে সম্পর্কটা ঠিক করব? এখন সব দোষ আমার হয়ে গেল। আর ওই রক্ষ লোকটা, রস নাই কষ নাই। দেখ মায়েরা, একটু বুঝবান হয়ে চিন্তা কর। তুই মনে করিস ওনার দোষ কারণ তুই ওনাকে যেভাবে চাস উনি সেরকম নয়, এমন তো হতে পারে। ওনার ক্ষেত্রেও একই থিওরি কাজ করছে, তাই সম্পর্কটা একদম উন্নতির দিকেও দাবিত হচ্ছে না। যাই হোক, অনেক হয়েছে। আমার যতটুকু মনে হয় উনি হয়তো সেদিকে একটু এগুচ্ছে। এবার তোর দায়িত্ব ওনাকে একটু হেল্প করা, তোকেও এক পা বাড়াতে হবে। মায়েরা মাথা নিচু করে সবটা শুনল। মনে মনে কি ভাবলো তা মিথিলা ধরতে পারল না। সে আবার ভালো করে মায়েরাকে দেখে নরম সুরে বলল,
অনেক করেছিস, পাত্তাও দিসনি বা অন্য কিছু। এবার একটু শিথিল হো প্লিজ। এটা বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের রিলেশনশিপ নয়, স্বামী স্ত্রীর একটা বন্ধন। এটা চাইলেও এত সহজে ভাঙা যায় না বল। আর রিপাতের কথা যে বলছিস সেটা এখন আর নেই। 3 দিন হয় ওর সাথে ব্রেকআপ হয়েছে। মায়েরা চরম পর্যায়ে হাঁ করে তাকালো মিথিলার দিকে। তার মুখ তখন স্বাভাবিক, যেন খুব বেশি ক্ষতি হয়নি তার। কিরে তোদের খাওয়া শেষ হয় না? আন্তারা বেগম হন্তদন্ত হয়ে রুমে আসছেন। মিথিলা ফিসফিস করে বললেন, আম্মু কিন্তু এসব জানে না। যদি এই বিষয়ে কিছু বলিস তবে তোর পিঠে ইট গাঁথবো। রাতের হিমেল বাতাস গায়ে কাটা দিচ্ছে, শরীরের সব লোমকূপ দন্দায়মান। তবুও মায়েরা খুব করে কিছু চিন্তায় মশগুল। মিথিলা আপুর কথাও বেশ ভাবাচ্ছে তার ছোট্ট কমল হৃদয়। সেই ভাবনা আরও জোরালো হচ্ছে ক্রমে ক্রমে। গায়ে হিম বাতায়নে শীতল হবার সাথে সাথে অনেক নতুন অনুভূতিও ডালাপালা ছেড়ে প্রকাণ্ড আকার ধারণ করছে। মায়েরা আনমনে থেকেই নিজের ফোন বের করলো। শান্ত শীতল মনটা নিয়ে কল দেবার পরিকল্পনাও করলো। লোকটার সাথে ধীর স্তরে একটু কথা বলার উদ্দেশ্য তার। একটু নরম গলায় কথা বলে না হয় দেখুক। লজ্জা সংশয় নিয়ে ধীর করলো মন। আগে ফেসবুকে ঢুকে চেক করতে নিল মানুষটা লাইনে আছে কিনা, কারণ চাইলেও বা অফলাইনে থাকলেও ফোন করতে পারবে না। নিজের ফোনে টাকা বা মিনিট কোনোটাই নেই। অগত্যা ফেসবুকে ঢুকতেই অনাকাঙ্ক্ষিত একটা ছবি পড়ল তার চোখের সামনে। জলজল করা দুটি মানবের অবয়ব তার চোখগুলিকে জ্বালিয়ে দিল। অপ্রত্যাশিত দৃশ্যটা বুকটা দুমড়ে মুচড়ে দিচ্ছে। হৃদয়ের বেসামাল উচাটন নিঃশ্বাস অবরোধ করছে। চিকচিক করা পানি ভর্তি চোখগুলি দিয়ে ঝাপসা হয়ে আসছে ফোনের স্ক্রিনে দুটি মানুষের দিকে। এই কি সেই পছন্দের নারী? বুকটা প্রচণ্ড ভাল লাগলো মায়েরার। দমটা গলায় আটকে গেল বুঝি। টপ টপ করে অনাদরে কয়েক ফোঁটা নোনা দানাও গড়িয়ে পড়ল কপাল বেয়ে। নাগাতার ইহাম কল দিয়েই যাচ্ছে মায়েরার ফোনে। মেয়েটা বিরক্ত মুখে চোখের পানি নির্গত করতে করতে নির্লিপ্ত ভঙ্গিতেই ফোনের দিকে তাকিয়ে আছে। একবার দুবার রিং হয়ে হয়ে কেটে যাবার পর আবারও কল আসছে, কিন্তু মেয়েটা না ফোন কেটে দিচ্ছে আর না ধরছে। এক নজরে অবহেলায় বিছানার উপরে পড়ে থাকা মোবাইলটার দিকে তাকিয়ে নাক টানছে। টপ টপ করে পড়া পানিতে গাল ভিজে একাকার তার। গায়ের ওড়নাটাও অনেকখানি ভিজে উঠেছে। ইহাম আবারও কল দিয়েছে। মায়েরা নাক টেনে চোখের পানি মুছল। পাশ থেকে মিথিলা এবার নীরবতাকে মারিয়ে শান্ত গলায় বলল, কি হয়েছে মায়েরা? বাচ্চামি না করে কলটা ধর, তাহলে তো ক্লিয়ার হয়ে যায়। না, ধরবো না কল। এই অসভ্য চরিত্রহীন লোকটার কল আমি কিছুতেই ধরবো না। হি ইজ আ চিটার। ফোন করতে করতে মরে যাচ্ছে। এটা কি ঠিক বল? আর তুই যেটা করলি সেটার বেলায়? ঠিক হয়েছে, একদম বেশ করেছি। আমাকে উনি দেখতে পারলে আমি কেন পারবো না? বিষয়টা তোর দিক থেকে যেমন পুরোটা সত্য নয়, অমনটা তো ওনারও হতে পারে। তুই একটু কথা বলে দেখ। বুঝলাম না আপু, তুমি ওনার দিকটা টানছো কেন বলো তো? সে কি তোমার জাদুটনা করলো? হঠাৎ করে তার পক্ষ নিচ্ছ? কারণ উনি এগোতে চাইছে আর তুই গাউরামি করে নিজের জায়গায় বসে আছিস। পরিস্থিতি না বুঝে রিয়েক্ট করা, হেয়ালি করার মানে কি মায়েরা? উনি কল করছে, তুই একটু রিসিভ করে কথা বল ওনার সাথে, দেখ কি বলে। ওনার কাছে জিজ্ঞেস কর বিষয়টা নিয়ে। মায়েরা কেঁদে কেটে কাদা, চোখ ফুলে গিয়েছে তার। লোকটা এতক্ষণে অসংখ্যবার কল দিয়েছে, কিন্তু আর ঝাপসা চোখ বারবার ঘন্টাখানেক আগের ওই বিচ্ছিরি দৃশ্যটা তার বুক ভার করে দিচ্ছে, ফাঁপিয়ে তুলছে তাকে। দুই হাত দিয়ে আবারও চোখের পানি মুছে ভাঙ্গা গলায় জবাব দিল, ওনার মতো বাজে মানুষের সাথে আমার একটুও কথা বলতে ইচ্ছে হচ্ছে না। উনি একটা খারাপ মানুষ। আর তুই যেটা করলি? বেশ করেছি। আমি একা কষ্ট পাবো আর উনি গা ছিঁড়ে ভাসবেন কেন? উনি একটু জ্বলুক। আর জ্বালা, উনি আমাকে তো চিনেই না, আমাকে পছন্দই করেন না। মায়েরা আবারও কেঁদে উঠল, এবার একটু শব্দ তুলে। মিথিলা আওয়াজ করে দম ছাড়ল, বিড়বিড় করে বলল,
মামা এত তাড়াতাড়ি তোকে কেন বিয়ে দিল মায়েরা? যে বিষয়টা একটু কথা বলে ক্লিয়ার করে মিটমাট করা যায়, সেখানে তুই জেদ দেখিয়ে আরও জটিল করিস। বিষাদের সময় বড্ড তিক্ত কঠিন হয়, এই সময় যেন ফুরাতেই চায় না। বুকের ভিতর বিষাক্ত ছুরি একের পর এক আঘাত করে, হৃদয়টা বিষিয়ে ওঠে তীব্র যন্ত্রণায়। কাল সারা রাত ঘুম হয়নি মায়রার, চোখ ফোলে টইটুম্বুর, মুখটাও ফোলা লাগছে। বিবশ মলিন চিত্তে রুমের জানালার ধারে দাঁড়িয়ে আছে, চোখগুলি ছলছল করছে পানিতে, আর ভেতরটা চূর্ণ বিচ্ছন্ন হয়ে ছারকার। ঝাপসা চোখে বারবার ভেসে উঠছে কালকে দৃশ্যটা। ক্যাপ্টেন ফাহাদ ইহাম চৌধুরী একটা মেয়ের সাথে দাঁড়িয়ে আছে, মেয়েটা মুগ্ধ চোখে তার দিকে তাকিয়ে আছে, আর ক্যামেরার দিকে ওইটুক ছবি তার মনে আলোড়ন তুলেছে। এটা কি কলেজের সেই শাড়ি পরা মেয়েটা যাকে সে পছন্দ করে? ওই মেয়েটাকে পছন্দ করলে তাকে কেন বিয়ে করলো? বিয়ের পরও কি ওই মেয়েটার সাথে তার সম্পর্ক চলে? এর বেশি ভাবনা উদয় হলো না তার ভগ্ন হৃদয়ে। দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে তা। নিচ থেকে আন্তারা বেগম চেঁচিয়ে উঠলেন, মায়েরা, আম্মা তুই কই? দেখ তো কে এলো, কলিং বেল বাজাচ্ছে, একটু খুলে দে জামা। ধ্যান ভাঙল মায়রার। চোখের পানিটুকু মুছতে মুছতে ঘড়ির দিকে তাকালো। 12:24 বাজে। এই সময়ে কে আসবে? ফুপা গিয়েছে আরও দে। মিথিলা আপুও তো বলল সে চলে যাবার আগেই ফিরে আসবে, 3টা নাগাদ হবে। তাহলে ক্ষীণ কণ্ঠে ফুফিকে জিজ্ঞাসা করলো, কে এসেছে ফুপি? দেখ তোমা কে এলো, ভাই কিংবা তুহিন কি চলে এলো নাকি তোকে নিতে? আন্তারা বেগমের হাতে তখন আতপ চালের ডো। ভাই আর ভাই বউয়ের জন্যে পোয়া পিঠা আর পাটিসাপটা বানাচ্ছেন। বিকেলে মায়রা চলে যাবে, সাথে দিয়ে দিবেন। মায়রা আনমনে বিষণ্ণ মুখে গিয়ে দরজা খুলে দিল। ক্লান্ত নির্গম ফোলা চোখগুলি নিয়ে সামনে তাকাতেই ভীষণ আশ্চর্য হলো। বিস্ময়ে হৃদয় ধাক্কা খেল তার। আচমকা 2 পা আপনা আপনি পিছিয়ে গেল। বিস্মিত চোখগুলি বিমূঢ় স্থির হয়ে রইল দরজার ওপাশে। কালো শার্ট প্যান্টের আবরণে মোড়ার সামনে সুদর্শন লোকটি শান্ত স্বরে বলল, ভেতর আসতে দিবে নাকি এখানে দাঁড় করিয়ে রাখবে? চরম পর্যায়ে বিস্ময় হতবাক কাটিয়ে কিছু বলার পূর্বেই, কে এসেছে রে আম্মা? বলতে বলতে আন্তারা বেগম এগিয়ে এলেন। দরজার ওপারে নতুন জামাইকে দেখে তিনিও বিস্ময়ে তবদা খেলেন। হতভাগে একবার তিনি নতুন জামাইকে দেখে আবারও মেয়ের দিকে ফিরলেন। আকস্মিক ঘটনাটা ওনাকে বাকরুদ্ধ করে তুলেছেন। অত্যন্ত ভদ্রভাবে ইয়াহময় প্রথম সালাম জানালো, আসসালামু আলাইকুম ফুপি, ভালো আছেন? ঘোর কাটিয়ে উঠতে না পারলেও স্তম্ভিত ফিরল আন্তারা বেগমের। তিনি আহ্লাদ গলায় জানালেন, ওয়ালাইকুম আসসালাম বাবা, আসো ভেতরে আসো। ইহাম ভিতরে প্রবেশ করতে করতে ঠোঁটে খানিক হাসি তুলে জানতে চাইল, আমাকে বোধহয় আশা করেননি এই সময়, তবুও চলে এলাম। ভদ্রমহিলা বিব্রত বোধে বললেন, নতুন জামাইকে এখনো দাওয়াত করা হয়নি, অথচ জামাই নিজ থেকেই চলে এসেছে। যদিও তিনি জানেন মায়েরা এখানে বলি হয়তো জামাই এসেছে, কিন্তু ওনার ভাবে তো কিছু জানায়নি। সেই হিসাব উনি পরে করে নেবেন ফাতেমা বেগমের সাথে। মুখে অল্প হাসি ফুটিয়ে তিনি জবাব দিলেন, আসলে বাবা তুমি তো নিজের চাকরিতে বেশি ব্যস্ত থাকো, চট্টগ্রাম ঢাকাতেও খুব বেশি আসা হয়নি এই কয়েক মাসে, তাই আর কি। ঠিক আছে ফুপি, আপনি শান্ত হন, এত টেনশন করতে হবে না। এগুলো একটু রেখে দেন প্লিজ। 5 প্যাকেট মিষ্টি আর অনেকগুলি ফলমূল। হাত ভর্তি প্যাকেটগুলি দেখে আন্তারা বেগম কড়া গলায় বললেন, এত কিছু কে আনতে বলেছিল তোমায়? কে খাবে এসব?
এসব আনার কি দরকার ছিল? প্রয়োজন ছিল ফুপি, যতই হোক নতুন জামাই বলে কথা। ইহাম মায়েরার দিকে তাকিয়েই কথাটা বলল। মেয়েটা এখনো বোধহয় বিস্ময়ের ধাক্কাটা সামলাতে পারেনি, তাই তবদা খেয়ে এখন অবধি দরজার কাছেই দাঁড়িয়ে আছে। ইহামকে ওদিকে তাকিয়ে থাকতে দেখে আন্তারা বেগম চাইলেন। মায়রাকে জোর গলায় বললেন,